শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে, আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন? কতদিন? এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যতই নির্বাচনী তালিকা শুদ্ধ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তত ঘাবড়ে যাচ্ছেন। আমি আজকে আপনাদের সামনে দুটি সমীক্ষা দিয়ে শুরু করছি। প্রথমটা দেখুন, যেখানে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 178টি আসন, বিজেপি পেতে চলেছে 113টি আসন এবং অন্যান্য জোট কংগ্রেস সিপিএম এর জোট পেতে চলেছে 3টি আসন। আপনাদের মনে রাখতে হবে যে গত 2021 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 215টি আসন, 292 এর মধ্যে 215টি পেয়েছিল, বিজেপি পেয়েছিল 77টি আসন, ম্যাজিক ফিগার 146। এই 146 নাম্বারটা টপকাতে হবে যদি ক্ষমতার পরিবর্তন হয়। তো এই যে সমীক্ষাটা, এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কার তরফ থেকে? না, আইপ্যাকের তরফ থেকে এই সমীক্ষা ছড়িয়ে বলা হচ্ছে যে 178টি আসন তৃণমূল পাবে, বিজেপি পাবে 113টি, জোট পাবে 3টি। এর পাল্টা আরো সমীক্ষা বাজারে ঘুরছে। তার মধ্যে একটি সমীক্ষার কথা আমি আপনাদের সামনে বলছি, যে সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস পাবে 118টি, বিজেপি পাবে 158টি আর জোট পাবে 18টি। ম্যাজিক ফিগার এখানে বিজেপি ক্রস করে যাচ্ছে বলে দেখানো হচ্ছে। এই দুটির কোন আধার কোন ভিত্তি এ সমস্ত দিকে না গিয়ে আপনারা বরঞ্চ নতুন বছরে প্রেডিক্ট করতে পারেন যে এর মধ্যে কোনটা ফলতে পারে। আমার প্রেডিকশন আমি আপনাদের সামনে বলবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা যদি জানতে চান যে আমার প্রেডিকশন কি, আমি বলবো আমার প্রেডিকশন হচ্ছে দ্বিতীয়টি, অর্থাৎ যেখানে দেখা হয়েছে বিজেপি মেজরিটি ক্রস করছে, সেইটা হচ্ছে আমার প্রেডিকশন। কিন্তু কখন, একটি শর্তের উপর নির্ভর করছে, সেটি হচ্ছে যদি নির্বাচন কমিশন শেষ পর্যন্ত পিঠের শিরদাঁড়া সোজা রেখে কাজটা করতে পারে, তাহলে নিশ্চিতভাবে যে ফলটা আমি দ্বিতীয় আপনাদের সামনে দেখালাম, সেই ফলটি কিন্তু হতে চলেছে। কিন্তু ওই শর্ত মানতে হবে নির্বাচন কমিশনকে স্বচ্ছভাবে, অন্তত স্বচ্ছভাবে করলেই মিনিমাম 1,20,00,000 কাছাকাছি নাম বাদ যাওয়া উচিত। সেইটা যদি রিচ করা যায় তাহলে, এবং নির্বাচনটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে করাবে, সেইটা যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে বা রাষ্ট্রপতি শাসন জারি করে যদি আটকানো যায়, তাহলে ফল এর থেকেও ভালো হবে। আমি আজকে এই সংক্রান্ত কিছু বিশ্লেষণ করব আপনাদের সামনে। দেখুন, রাজ্যে এসেছিলেন অমিত শাহ। সব থেকে বড় কথা হচ্ছে 3 দিন তিনি ছিলেন। বারবার এই কথাটা আমি জোর দিচ্ছি। আমি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের একটি বক্তব্য শুনেছি। তিনি পরিষ্কারভাবে বলছেন যে অমিত শাহ 3 দিন একটি রাজ্যে পড়ে রয়েছেন মানে এবারে পরিবর্তন নিশ্চিত। আমিও আপনাদের সামনে বলছি যে অমিত শাহ একটি রাজ্যে গিয়ে 3 দিন পড়ে থাকার তিনি লোক নন, আর এত সময় তার নেই, যদি না তিনি কোনো আভাস বা কিছু পান। কিন্তু একটি কথা আমাকে না শোনালেই নয়, আমার কোথাও গিয়ে আবারও একটি খামতি লেগেছে অমিত শাহের একটি মন্তব্যে। অমিত শাহের এই মন্তব্যটা শুনুন। এই মন্তব্যটা কিন্তু আমার খামতি লেগেছে, যে তিনি কি আবারও পশ্চিমবঙ্গের মানুষের পালসটা ধরতে ভুল করছেন। আমার মনে হয় রাজ্য বিজেপি নেতৃত্বদের কি তিনি গুরুত্ব একটু কম দিচ্ছেন, আমার সন্দেহ। তবে নির্বাচন কমিশন একটা বড় পদক্ষেপ নিয়েছে, যেটার নামে আজকে শিরোনাম করেছি, সেটা শোনাবো। কিন্তু অমিত শাহের এই মন্তব্যটা আপনাদের সকলের কৌতূহল তৈরি করবে। শুনুন। मैं तो जब मैं कहता हूं कि अगली सरकार भाजपा सरकार बनने वाली है, तब कई लोगों को लगता है कि ममता बनर्जी के खिलाफ, उसकी सरकार के खिलाफ और उसके भतीजे के खिलाफ जो रोष है, जो गुस्सा है, उसके आधार पर सरकार बनने वाली है। वो तो निश्चित रूप से एक फैक्टर है, हमारी सरकार बनने का वो आधार बनने वाला है। मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की। 42 साल से मैं सार्वजनिक जीवन में हूं, मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है जो बंगाल। শুনলেন, মানে বিজেপির 28টি শক্তি কেন্দ্রকে নিয়ে, মানে এক একটা শক্তি কেন্দ্রতে
5 থেকে 6টি বুথ থাকে। এই 28টি শক্তি মানে কলকাতা ভিত্তিক শক্তি কেন্দ্রগুলোকে নিয়ে তিনি একটি সায়েন্স সিটিতে সভা করেছিলেন এবং তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন যে ওই কলকাতা ভিত্তিক যে সমস্ত বিধানসভাগুলি রয়েছেন কলকাতা এবং লাগোয়া, তার মধ্যে বিজেপিকে অন্তত 20টি জিততে হবে। ওই 26 থেকে 28টি আসনের মধ্যে 20টি জেতার একটা কঠিন টার্গেট তিনি দিয়ে গিয়েছেন। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে অমিত শাহের এই বক্তব্যটার সঙ্গে আমি সহমত নই। তিনি বলছেন যে অনেকেই ভাবছেন যে আমি বলেছি বিজেপি ক্ষমতায় আসবে, অর্থাৎ এই ক্ষমতায় আসবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই যে বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং রাগ, তার উপর আধার করে, তার উপর ভিত্তি করে বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বলছেন এটা তো ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি বলছেন তিনি বিজেপি কর্মীদের নিষ্ঠার ওপর ভিত্তি করে আসবে। আমি এই কথাটার সঙ্গে সম্পূর্ণ একমত নই। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষকে যদি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা অতিষ্ঠ। তারা এই রাজ্য সরকার, এই শাসকের কাণ্ড কারখানায় অতিষ্ঠ, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, কেউ টিভির পর্দা দেখে, প্রত্যেকে অতিষ্ঠ। তাই অমিত শাহ এই মন্তব্যটি আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষের মন ছোবে। যাই হোক, আমি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার সঙ্গে সমর্থন করছেন কিনা। এনিওয়ে, আমরা যে কোনো ভাবে পরিবর্তন চাই, সেটা যে দিক দিয়েই হোক না কেন। আমি আপনাদের সামনে এখানে একটা বড় পদক্ষেপের কথা বলবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জোর দিচ্ছেন যে 1,36,00,000 নাম বাদ গেল। এই 1,36,00,000 মানে মাফ করবেন, 1,36,00,000কে সন্দেহের তালিকায় ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতদিন দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সামনে একেবারেই বললেন 1,36,00,000 কোন ভিত্তিতে 1,36,00,000 মানে বাছা হয়েছে, এবং তাও আবার এমন প্রশ্ন করছেন হাস্যকর, যে বলছেন যে 2 মাস ধরে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলো, এত বিএলও, এত ইআরও, এত এইআরও সবাই মিলে কাজ করে 2 মাস যেটা লাগিয়ে দিল, নির্বাচন কমিশন একদিনের মধ্যে কি করে বলে দিল যে 1,36,00,000 সন্দেহভাজন। আরো প্রশ্ন করছেন যে যখন এর আগে এসআইআর প্রক্রিয়া হয়েছিল তখন তো এই সন্দেহভাজনের লিস্ট ছিল না। কি হাস্যকর এই প্রশ্নগুলো না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কি বলেছেন, এর উত্তরগুলো আমি আপনাদের সামনে দেব। মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা দেখাবো, কি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনাবো। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। এবার 1,36,00,000 লোকের কথাটাই আসুন। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক এক দিন এক একটা, 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। শুনলেন মুখ্যমন্ত্রী বক্তব্যের অ্যানালিসিসে আসছি। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিয়ে দিই। প্রথম কথা, তিনি বলছেন যে আগেও তো এসআইআর হয়েছিল, এই সন্দেহভাজন লিস্ট বলে, এরকম তো সাসপিশিয়াস লিস্ট বলে এরকম তো কিছু ছিল না। দেখুন, সেই সময় তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, তো তৃণমূল কংগ্রেস ছিল না মনেই ওই দুধে জল মেশানোর কাজটাও কোনো রাজনৈতিক দল করতো না, সেই কারণেই তো সাসপিশিয়াস লিস্টটা ছিল না। এত সহজবোধ্য ব্যাপারটি তিনি মানুষের সামনে এক্সপোজ করে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস রয়েছে বলেই তো সাসপিশিয়াস লিস্টটা রয়েছে। এখানে অন্য রাজ্যে যেখানে হচ্ছে সেখানে তো এত সাসপিশিয়াস লিস্ট নেই, সেখানে খসড়া তালিকা থেকেই বেশি নাম বাদ চলে যাচ্ছে, তার কারণ সকলেই স্বচ্ছভাবে কাজটা করেছে। আপনারা সাসপিশিয়াস লিস্টটা আপনাদের কর্মীদের দিয়ে ঢুকিয়েছেন, সেই কারণে সাসপিশিয়াস লিস্ট। এনিওয়ে, এটা একটা বোকা আনসার দিয়ে দিতে পারবেন, এর জন্য গলার শিরা ফুলিয়ে চিৎকার করে সাংবাদিকদের সামনে এই বোকা বোকা প্রশ্নগুলো করার কোনো মানে হয় না। নিজেকে একজন বোকা রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কেন প্রতিফলিত করছেন? দেখে তো অনেক ইন্টেলিজেন্ট বলেই মনে হয়। এনিওয়ে, আমি আপনাদের সামনে ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 1,36,00,000 কি হবে, এই ব্যাপারটি কি হবে। দেখুন, 1,36,00,000 তাদের শুনানি হবে এবং শুনানিতে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা ভারতের নাগরিক ছিল, অন্তত কেউ না কেউ, তার বাবা মা, কোনো আত্মীয় 2003-এ যখন এসআইআর হয়েছিল তারা পার্টিসিপেট করেছিল বা তখন তারা ভোট দিয়েছিল, এই তো প্রমাণ করতেই হবে। প্রোজেনি ম্যাপিং তো তাদের দেখাতেই হবে। হতে পারে যে নির্বাচন কমিশন ম্যাচ পায়নি বা তারা করাতে পারেনি, এখন তো তাদের করাতেই হবে। ওই বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স 5 বছর, এ তো ভাই কোনো গল্পেতেও কেউ শুনবে না। ঠিক এই জায়গায় নির্বাচন কমিশন একটা পদক্ষেপ নিয়েছে। কি জানেন? নির্বাচন কমিশন জানে যে এই 1,36,00,000 না ম্যাক্সিমাম, আমরাও জানি, আপনারাও জানেন, আমরা উপলব্ধি করতে পারি যে এই 1,36,00,000 যখন শুনানিতে ডাক হবে, এখন তো 30 লক্ষের ডাক হয়েছে, তাতেই
কাঁপতে শুরু করে দিয়েছে। এরপরে তো আসল খেলা শুরু হবে, আসল খাপটা তো খোলা হবে, তখনই উত্তর পাওয়া যাবে যে রোহিঙ্গা কতজন আর বাংলাদেশি কতজন। ওই 1,36,00,000 যখন শুনানি থেকে ডাক পাবে তখন পশ্চিমবঙ্গের অবস্থাটা একবার দেখবেন। নির্বাচন কমিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে যে এই 1,36,00,000-তে ওবিসি তালিকাভুক্ত কোন সার্টিফিকেট 2010-এর পর যেগুলো হাইকোর্টের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে সেটি দেখানো যাবে না প্রমাণ হিসাবে। ভালো করে শুনুন, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর শেষের দিক থেকে এই তুষ্টিকরণের রাজনীতি তারা শুরু করে দিয়েছিল। সিপিএম এর একেবারে শেষের দিক থেকে সংখ্যালঘুদের ওবিসি কোটায় ঢোকানোর একটা ঢল নেমেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বৃত্ত সম্পন্ন করে দিয়েছিলেন। প্রায় 8 না কতগুলো গোষ্ঠীকে তিনি ওই তালিকাভুক্ত করে দিয়েছিলেন, কিন্তু সেটা কলকাতা হাইকোর্টের রায়ে সম্ভবত তপব্রত মহামান্য বিচারপতি তপব্রত টাইটেলটা ভুলে যাচ্ছে, চক্রবর্তী বোধহয়, তার রায়ে এটি স্থগিতাদেশ হয়ে আছে এবং সুপ্রিম কোর্ট মিলে এটা কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস, এদেরকে ঢোকাতে পারেনি। তো এই সার্টিফিকেট দেখিয়ে এই 1,36,00,000 মধ্যে একটা মেজরিটি প্রমাণ করার চেষ্টা করবেন যে তাদের কারণ কি, তারা বুঝতে পারছেন এই 1,36,00,000 তারা মানে বললাম বাংলাদেশি না, তারা রোহিঙ্গা, সেটা পরে জানা যাবে। তো এদের ম্যাক্সিমামের হয়তো দেখবেন এটা হলেও হতে পারে যে এই ডকুমেন্ট তাদের কাছে রয়েছে, ওই ওবিসি শংসাপত্র তাদের রয়েছে, আর এটি নিয়ে গিয়ে তারা যাবেন। কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে এটি দেখিয়ে প্রমাণ করা যাবে না যে আপনি ভারতের মানে ছিলেন, আপনি 2000 আপনার বংশ এখানে ছিল, এটা দিয়ে প্রমাণ করা যাবে না। দ্বিতীয়ত নির্বাচন কমিশনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে কোনোভাবে আপনি বাংলার বাড়ি বা বাংলার আবাস বলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কেন্দ্রের একটি প্রকল্পকে নিজের নামে করে নিচ্ছেন এবং সেই প্রকল্পে আপনি বাড়ি পেয়েছেন মানেই ওই সার্টিফিকেট দেখিয়ে বলবেন এই তো আমি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি প্রকল্পের আওতায় আছি, তাই এটাই হচ্ছে আমার প্রমাণ। এই প্রমাণও গ্রাহ্য হবে না। এমনকি কোন পঞ্চায়েত থেকে নিয়ে আসা কোন সার্টিফিকেট যে আপনার বাবা এখানে ছিলেন, 2002-এ আপনি এখানে বাস করতেন, এইরকম কোন রেজিস্টার সার্টিফিকেট আপনি পঞ্চায়েত অফিস থেকে লোকাল অফিস থেকে নিয়ে গেলেও সেটা গ্রাহ্য হবে না বলে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন। এবার বুঝতে পারছেন 1,36,00,000 যখন ডাকটা আসবে পশ্চিমবঙ্গে কি রকম রাজনৈতিক তুফানটা উঠবে একবারে বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতেই এখন থেকে শুরু করে দিয়েছে, মাত্র 30 লক্ষ যারা ম্যাপ করতে পারেনি তাদের ডেটা নিয়ে এত হইচই শুরু করে দিয়েছেন। দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন আমি গম্ভীরভাবে খুব একটা মানে খুব সিরিয়াসলি 2-4টে কথা বললাম মানে আমার কথার গুরুত্ব বেড়ে গেল এমনটা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথায় কিন্তু আমি সহমত পোষণ করছি। কোন কথাটা জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট চুরিটা ইভিএম এ হয় না, ভোট চুরিটা হয় ভোটার তালিকাতে। এবং তিনি দ্বিতীয় কথাটা যেটা বলছেন যে অন্যান্য রাজ্যে যখন নির্বাচন এসআইআর হয়েছে তখন অন্য মানে আরজেডি বা কংগ্রেস ধরতে পারেনি। তিনি এত বুদ্ধিমান যে তিনি এই খেলাটা নাকি ধরে ফেলেছেন এবং তিনি কংগ্রেসকে জ্ঞান দিচ্ছেন যে আপনারা যদি এই খেলাটা ধরে ফেলতেন যে ভোট চুরি ইভিএম এ হয় না, ভোট চুরি ভোটার তালিকাতে হয়, তাহলে আপনারা নাকি হারতেন না। এবং এই বালখিল্য আচরণগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম একটা নেতার মুখে মানায় না, একেবারেই মানায় না। তিনি অনেক বেশি রাজনৈতিক পরিণত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই কথাগুলো বলে কেন তিনি তার রাজনৈতিক যে মানুষের উপর তার একটা ইমেজ আছে সেটা তিনি নিচে নামিয়ে দিচ্ছেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয় তার নিজের রাজনৈতিক ক্যারেক্টারের জন্য। এরপরে হচ্ছে তিনি তার যে কথাটাই আমি সহমত যে ঠিকই ভোটের ইভিএম এ যে চুরিটা হয় সেটা তো জানি, ওই সেলোটেপ ডায়মন্ড হারবার মডেল সেলোটেপ আটকে যেটুকু হয় সে অল্প বিস্তর সেটাতে হয়, কিন্তু মেন চুরিটা হয় এই তালিকাতেই। এবং এটা সব থেকে যে ভালো জানবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন ভালো জানবে? তার কারণ পশ্চিমবঙ্গের হাল দেখতে পাচ্ছেন, 58 লক্ষ খসড়া তালিকা থেকে বাদ, 30 লক্ষ আনম্যাপ, 1,36,00,000 সাসপিসিয়াস। এই টোটালটা যোগ করলেই বুঝতে পারবেন যে ভোটার লিস্টের প্রায় 20% সম্ভবত জল। তো একটা ভোটার লিস্টের 20% যদি জল হয় আর সেখানে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমার ভোটের তফাৎ যদি 5% হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছেন যে এখানে ভোটার লিস্টে খেলাটা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসই এটা সব থেকে ভালো জানবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা আমি সমর্থন করি, কিন্তু এই কারণেই তো তৃণমূল কংগ্রেস জিতছে, আর এই কারণেই তো অগণতান্ত্রিক ভাবে তৃণমূল কংগ্রেসের এই জেতাটাকে আটকানোর জন্যই তো এসআইআর এর প্রয়োজন। তাই সেই কারণেই আপনি একদিকে বলছেন যে ইভিএম এ ভোট চুরি হয় না,
ভোট চুরি হয় ভোটার লিস্টে, আর আপনি বলছেন এসআইআর প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করতে দেবেন না, বা 2 মাসের মধ্যে করতে দেবেন না, বা আপনি যেভাবে বলে দেবেন ওইভাবে সম্পন্ন করতে হবে। জানি না কোন মামার বাড়িতে এইরকম আবদার করলে মেলে, ভারতবর্ষের কোনো মামার বাড়ি আছে কিনা জানি না যেখানে এইরকম আবদার করলে মেলে। তবে হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা মামার বাড়ি করে দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার, যে মামার বাড়িতে অনেক কিছুই আবদার করলে আমাদের নেতা নেতৃত্বরা অনেক ফল পান, যেটা অন্যান্য রাজ্যে এতটা ফ্লেক্সিবিলিটি নেই। অন্যান্য রাজ্যে যদি এত চুরি বা দুর্নীতি হতো না, আমার মনে হয় না যে তাদের প্রধানরা এখনো পর্যন্ত মানে বক্তব্য রাখার জায়গা থাকতেন। এটার নাম পশ্চিমবঙ্গ, এবং সেই কারণে বোধহয় কিছুটা মামার বাড়ির আবদারের গোছে এখানে সবকিছুটাই চলে, আর তার ফল এবং ভুক্তভোগ আমাদেরই করতে হয়। অমিত শাহ আবার এসে বলছেন যে না না, আমরা সরকার করব, কিন্তু ওই সরকারের জন্য যে আপনাদের রাগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি, এইটা খুব একটা মানে তিনি বোঝাতে চাইলেন এইটা নয়, আমাদের কর্মীদের আত্মত্যাগের উপর ভিত্তি করে হবে। দেখুন, সম্পূর্ণ ভুল লাইন এটা। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হয়েছে, বিজেপি যদি এই লাইনটাই হিট করতে না পারে, যে আমরা আসলে সুদিন দেব, আমরা আসলে তোমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতিবাদের বিচার দেব, এই লাইনটাই যদি না বলে, অমিত শাহের কথা শুনে যদি উল্টো লাইন বলে, আবারও বিজেপির হার নিশ্চিত। আপনারা আপনাদের পালস লিখে জানান। আমার তো যেটুকু মানুষের সঙ্গে অল্প বিস্তর আপনাদের সঙ্গে কথা বলাতে সূত্রে যেটুকু পালস এসেছে, তা নিয়েই আমি আমার বক্তব্যটা বললাম। আশা করি আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে সমর্থন করবেন বলে আমার বিশ্বাস। এনিওয়ে, একটাই রিকোয়েস্ট, অনেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করছেন না, দয়া করে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমাদের জন্য সুবিধা। তার কারণ সাবস্ক্রাইব করলে একটি টাকাও ইউটিউব আমাদের দেয় না। সাবস্ক্রাইব শুধুমাত্রই একটা ইনফরমেশন ইউটিউবকে দেয় যে আপনারা আমার কন্টেন্ট পছন্দ করছেন। তাই যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো এখানেই।